স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। কাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালি জাতির গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় বাঙালির সশস্ত্র সংগ্রাম। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদযাপন করবেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে বিস্তর কর্মসূচি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে স্মৃতিসৌধ, বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে দেশের বিভিন্ন জায়গায় ১ মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়। কাল মহান স্বাধীনতা দিবস, জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতির খবর জানাতে নবীনগর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। প্রথমেই যদি বলি, স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা কিন্তু এখন থেকেই আসলে জোরদার আমরা দেখতে পাচ্ছি রাত ৮টার পর থেকেই। এবং এই মুহূর্তে যদি একটু বলি যে স্মৃতিসৌধের পার্শ্ববর্তী যে সড়কটি রয়েছে, এটির ডিভাইডারের এই পাশে কিন্তু আসলে কোনো ধরনের যাত্রী বা অন্যান্য লোকজন আমরা দেখতে পাইনি। অন্যান্য সময় এই সময়টিতে এখানে দর্শনার্থীদের ভিড় থাকলেও এই বছর কিন্তু আমরা একদমই ফাঁকা দেখতে পাচ্ছি। এখানে যারা রয়েছেন শুধুমাত্র গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। এছাড়া কিন্তু স্মৃতিসৌধের প্রাঙ্গণ বলতে গেলে একদমই ফাঁকা। তো যেটি বলছিলাম যে ঢাকা জেলা পুলিশ সুপার কিন্তু ইতিমধ্যে আমাদের জানিয়েছিলেন যে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ৩৫০০-এর অধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই স্মৃতিসৌধ চত্বর এবং এর আশেপাশের এলাকায়। এবং এই অঞ্চলটি ঘিরে এই নিরাপত্তার চাদরে ঢেকে রাখার পাশাপাশি যে সড়কটি রয়েছে আমিনবাজার থেকে এই ঢাকা রিচা মহাসড়ক, সেখানেও কিন্তু তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন। পুলিশ সুপার জানিয়েছেন যে সকাল ৫টা থেকে ৭:৩০ পর্যন্ত এই সড়কটিতে তারা যানবাহন চলাচলের জন্য পরিবহন মালিকদেরকে নিরুৎসাহিত করেছেন। তার বিকল্প পথ হিসেবে কিন্তু হেমায়েতপুর থেকে একটি ডাইভারশনের মাধ্যমে সিঙ্গাইরগামী যে বাইপাস সড়কটি রয়েছে সেটি ব্যবহার করা, এবং যেসব যাত্রীরা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্য আবদুল্লাপুর হয়ে বাইপাইল হয়ে সেই সড়কটি ব্যবহারের জন্য তারা নির্দেশনা দিয়েছিলেন। তো সেই দিকটি চিন্তা করলে নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট জোরদার রয়েছে। পাশাপাশি যদি স্মৃতিসৌধের কথা বলি, এখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি স্মৃতিসৌধের যে মূল ফটকটি সেটিকে বিভিন্ন দেয়াল চিত্রের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে, এবং স্মৃতিসৌধের ভিতরেও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই স্মৃতিসৌধে আসলে এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের ঢল নামবে, এবং আমরা অপেক্ষায় রয়েছি স্বাধীনতা দিবস উদযাপনের। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির বড় হাতিয়ার হচ্ছে গুজব। এর পেছনে সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে, কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেন, যারা গণহত্যায় জড়িত ছিল, নির্বিচারে মানুষ হত্যা করে খুনি হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এদেশের মাটিতেই হবে। আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা। মার্চ থেকেই এদেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। মঙ্গলবার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর তার সরকারের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ সহ অর্থনীতির বিভিন্ন পরিস্থিতি তুলে ধরে বলেন, তার সরকারের চেষ্টায় অর্থনীতিতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রচেষ্টায় রপ্তানি বেড়েছে, খুলতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজার। সব কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে তার সরকার। এই জন্য ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারের সঙ্গে দৈনন্দিন, মাসিক বা বার্ষিক
রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয়। দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের চিত্র তুলে ধরে বিচারের প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে, সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন তিনি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা আরও জানান, সব রাজনৈতিক দলের মতামত নেয়ার কাজ করছে ঐকমত্য কমিশন। যেসব বিষয়ে দলগুলো একমত হবে তার তালিকা প্রকাশ করা হবে, যা জুলাই চার্টার বা সনদ নামে প্রকাশ করা হবে। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতায় যেতে বা টিকে থাকতে স্বৈরাচারের মতোই সবকিছুর অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নির্দিষ্ট দলকে সুবিধা দিতে কেউ কেউ নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছেন বলেও মন্তব্য করেন দলটির নেতারা। এখনই যারা এলাকায় গিয়ে 100-200 গাড়ি নিয়ে শোডাউন করছে তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ বলে মনে করেন বিএনপি নেতারা। স্বাধীনতা দিবস সামনে রেখে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। আলোচনায় উঠে আসে 71-এর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতির নানা প্রেক্ষাপট। এ সময় দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা এক ধরনের প্রকল্পের মাধ্যমে ক্ষমতা দখল করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তার একটা প্রকল্প ছিল। কিন্তু আজকে জনগণের প্রশ্ন, আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা? ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। এদেশে নির্বাচন যে একমাত্র সমাধান, এটা আর আমরা নতুন করে যুক্তি দিয়ে আমাদের বলা প্রয়োজন হয় না। দলের মহাসচিবের অভিযোগ, নির্বাচন পেছানোর নানা অজুহাত তৈরি করা হচ্ছে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। এলাকায় এলাকায় শোডাউন দেওয়ার রাজনীতিরও তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে, বিএনপি তো ভিত্তি তৈরি করেছে। আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি, বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে। বন্ধুগণ, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি মহাসচিব আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আজ 71 নিয়ে তাচ্ছিল্য করছেন। নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদযাত্রায় দেশের 6টি মহাসড়কের অর্ধশতাধিক পয়েন্টে যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। এর মধ্যে বেশি ভোগান্তি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা উত্তরবঙ্গের রাস্তায়। চলমান সংস্কার কাজ, অটোরিকশার দৌরাত্ম্য, যত্রতত্র যাত্রী ওঠানামা, উল্টো পথে চলাচল দখলকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে যানজটের পয়েন্ট চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ। টানা ছুটিতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। তবে বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে ঈদযাত্রা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় রাজধানী থেকে উত্তরাঞ্চলগামী মানুষ আশুলিয়া থেকেই ভোগান্তিতে পড়তে পারেন। এখানে অবশ্য স্বাভাবিক সময়েই যানজট লেগে থাকে। ইপিজেডের গ্যাপ আছে, আপনার 4 লাইনের গাড়ি 1 লাইনে হইতেছে, এই জন্য জাম হতে পারে। অটোমোটো স্কেল হারাই দিলে তাহলে রাস্তা মোটামুটি ক্লিয়ার থাকবে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চন্দ্রা এবং কালিয়াকৈরে যানজটের শঙ্কা রয়েছে। এরপর এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা। তবে যত বিপত্তি যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার 2 লেনের সংযোগ সড়ক নিয়ে। সরু সেতুর টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপ, যানবাহন বিকল ও দুর্ঘটনায় দেখা দিতে পারে দীর্ঘ যানজট। চলমান নির্মাণ কাজ এবং কয়েকটি পয়েন্টে 1 লেন থাকায় ঢাকা বগুড়া মহাসড়কের অন্তত 6টি পয়েন্টে দেখা দিতে পারে যানজট।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও বড়বাড়ি পয়েন্টে দেখা দিতে পারে যানজট। চৌরাস্তা জাম হয়, বোর্ডবাজার জাম হয়, মামিসিং বাইপাস জাম হয়। রাস্তা যেন মসৃণ থাকে এটার যে ব্যবস্থা নিয়েছি, তার পাশাপাশি আমাদের 5 শতাধিক ট্রাফিক ফোর্স কাজ করবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর, মদনপুর ও মেঘনা টোল প্লাজায় যানজটের শঙ্কা আছে। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ, 14 গ্রাম ও গৌরীপুর বাজার সহ যানজটের 26টি পয়েন্ট চিহ্নিত করেছে পুলিশ। গাড়িগুলো আমাদেরকে সাইড দেয় না, এই জন্য জ্যাম হয়। বিশুটা সিএনজিগুলো যদি সরে দেন দুই সাইডে, তাহলে যানজট ক্লিয়ার হয়ে যাবে। আমরা মোট 1123 জন ফোর্স অফিসার স্বেচ্ছাসেবক এই মহাসড়কে কাজ করব, যাতে করে আমরা সুন্দর ঈদ যাত্রা উপহার দিতে পারি। ঢাকা সিলেট মহাসড়কের রূপসী, বরপা, গাউছিয়া, মাধবদী, পাঁচদোনা, ভোলানগর ও আশুগঞ্জে যানজটের শঙ্কা আছে। চলমান রাস্তা সম্প্রসারণ কাজ ও চালকদের বিশৃঙ্খলা এর কারণ। এখানে লোকাল বাসগুলোতে অনেক যাত্রী উঠায়, তো তার কারণে জাম হয়। মহাসড়কে প্রায় অনেক জায়গায় কাজ চলতেছে, তো যার জন্য যানজটটা বেশি। পদ্মা সেতুর কল্যাণে এবারও দক্ষিণাঞ্চলে নির্বিঘ্ন ঈদযাত্রার প্রত্যাশা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজটের শঙ্কা নেই, কিন্তু গাড়ির চাপ বাড়লে টোল প্লাজায় কিছুটা ভোগান্তি হতে পারে। গাড়ির চাপ বাড়লে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর ও নবীনগরে যানজটের শঙ্কা আছে। বিভিন্ন জায়গায় সংস্কার শেষ না হওয়ায় এবং অটোরিকশার কারণে দুর্ঘটনার আশঙ্কাও করছেন চালকরা। পদ্মায় নাব্য সংকট ও ফেরির সংকটের কারণে ভোগান্তি পোহাতে হতে পারে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। তবে সংশ্লিষ্টদের দাবি এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন মারা গেছেন। প্রায় 92 বছর বয়সী সঞ্জিদা খাতুন একাধারে ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ। আমার গান আকাশ ভরা। ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছায়ানটের সভাপতি, সঙ্গীতশিল্পী অধ্যাপক সঞ্জিদা খাতুন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই 1952 সালে ভাষা আন্দোলনে যোগ দেন। 1955 সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে তখনকার প্রেক্ষাপটে রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং তা অনেকের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে কজন, তাদের একজন ছিলেন তিনি। 1961 সালে স্বামী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সাংবাদিক ওয়াহিদুল হকের সাথে ছায়ানট প্রতিষ্ঠা করেন। 1962 সালে রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে পাকিস্তানি সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনেও নেতৃত্ব দেন তিনি। তাই তো 60 দশকের সঙ্গীত ও বাঙালি সংস্কৃতি জাগরণের আন্দোলনে অন্যতম সংগঠক ও কর্মী, পরবর্তীতেও দক্ষতার প্রমাণ রাখেন সমাজ সংস্কৃতিতে। মহান মুক্তিযুদ্ধে মুক্তি সেনা ও গণমানুষকে উদ্বুদ্ধ করতে গঠন করেন বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। লেখালেখি, গবেষণার পাশাপাশি প্রচলিত ধারার বাইরে ভিন্নধর্মী একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা গড়ে তোলেন। ছায়ানটের সভাপতি ছাড়াও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তার বাবা জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা সঞ্জিদা খাতুন মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রায় 92 বছর বয়সী সঞ্জিদা খাতুন কিডনি রোগ ছাড়াও বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। বুধবার দুপুর 12:30টার দিকে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডির ছায়ানট ভবনে নেওয়া হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকে দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে আন্দোলনকারীদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। অভ্যুত্থানে আহত শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা আয়োজনে এই কথা বলেন সেনাপ্রধান। তিনি আরও বলেন, আন্দোলনে তরুণরা শুধু অংশই নেয়নি, বরং কিভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায়
সে অনুপ্রেরণা জুগিয়েছে। সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই আয়োজনে সেনাবাহিনীর পক্ষ থেকে অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনদের আর্থিক সহযোগিতা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন ৭২ জন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। মুন্সিগঞ্জে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছে বিক্ষুব্ধরা। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে হাসপাতালের সামনে প্রায় ৪ ঘণ্টা বিক্ষোভ করে স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সোমবার সকালে ২৬শে মার্চের কুচকাওয়াজের অনুশীলন করতে কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করে বিদ্যালয়ের নৈশপ্রহরী আবুল হোসেন। ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার বিদ্যালয়ে ছুটে যান স্থানীয়রা। শ্রেণীকক্ষের ভেতর নৈশপ্রহরীকে আটকে গণধোলাই দেয় তারা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৈশপ্রহরীকে হেফাজতে নেয়। মৃত্যুদণ্ড কোনো আইনের হাতে দেব না, আমাদের হাতে ছেড়ে দেন, 2 মিনিটের জন্য আমরা যা করার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমার মেয়ে গিয়ে বলছে, মা আজকে মিস চলে গেছি, আমার এমন চাকরি আমাকে নিয়ে আমার এমন কষ্ট, ওর বিচার যা করার আমরা করবো। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের সামনে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠাতে বাধা দেয় তারা। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুলিশের সার্বিক ব্যবস্থা আছে, আমরা বিষয়টা মনিটরিং করতেছি। এই বিষয়ে এখন আমরা অভিযোগ পাই নাই, অভিযোগটা পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলাকাবাসী যারা সচেতন নাগরিক যারা তার শাস্তি দাবি করেছেন তাদের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সাথে, অভিভাবকদের সাথে আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি। আমরা যেন যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করব। বিচারের আশ্বাসে প্রায় ৪ ঘণ্টা পর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে থেকে সরে যায় বিক্ষুব্ধরা। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা ও রাঙামাটিতে দিন যত যাচ্ছে ততই জমে উঠছে ঈদ বাজার। ক্রেতা সমাগমে সরগরম শপিং মল ও দোকানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পছন্দের পোশাক কিনতে ব্যস্ততা, আর ক্রেতা সমাগমে খুশি ব্যবসায়ীরাও। বিপণী বিতানে প্রশাসনের নজরদারির পাশাপাশি রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও। সমাগত ঈদুল ফিতর, ধুম পড়েছে কেনাকাটার। বর্ণিল সাজে সেজেছে খুলনা ও রাঙামাটির বিপণী বিতানগুলো। নিজের ও পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনছেন খুলনার ক্রেতারা। এখানে নারী পুরুষের বাহারি পোশাকের ভিড়ে এবার বেশ কদর দেশীয় শাড়ি ও পাঞ্জাবির। প্রতি বছর যে বাজার করি বা মার্কেটে কেনাকাটা করি তার থেকে এবার সহনীয় পর্যায়ে আছে। দিয়ে প্রথম থেকে ভালো, সব দেশি মালই বেশি চলতেছে। ইন্ডিয়ান না থাকার কারণে দেশি মালের কদর বাড়ছে আর কি। খুলনার শপিং মলগুলোতে নিজস্ব নিরাপত্তার পাশাপাশি রয়েছে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাও। প্রশাসনের লোক আমাদেরকে বিভিন্ন সময় খোঁজ খবর রাখছেন এবং তারা ভিজিট করছেন, নিরাপত্তা দেওয়ার জন্য তারা টহল দিচ্ছে। এদিকে জমজমাট রাঙামাটির বিপণী বিতানগুলো। ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে আগানুর, সারারা, গারারা ও নাইরা সহ বিভিন্ন পাকিস্তানি পোশাক। পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা, আর ক্রেতা সমাগমে ভালো লাভের প্রত্যাশা ব্যবসায়ীদের। দাম আমার মনে হয় আগের চেয়ে অনেকটা ভালো, আমাদের বাজেটের মধ্যেই আছে। পাকিস্তানের কালেকশন বেশি করে, বিভিন্ন দেশের বাচ্চাদের পোশাক আসছে, পার্টি ফ্রক সুলভ মূল্য বিক্রি করতেছে আমরা ইনশাল্লাহ। পোশাকের পাশাপাশি কসমেটিক্স ও জুতা স্যান্ডেলের দোকানগুলোতেও বাড়ছে ভিড়। জেলা শহরের মোড়ে মোড়ে ও মসজিদের পাশের অস্থায়ী টুপি আতরের দোকানগুলোতেও বেচাকেনা চোখে পড়ার মতো। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ক্যানভাস উন্মোচন এবং জিয়াউর রহমান ও স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা করেছেন জাতীয়তাবাদী চিকিৎসকরা। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল অডিটোরিয়ামে এই আলোচনায় অংশ নেন হাসপাতালটির জাতীয়তাবাদী চিকিৎসকরা। এ সময় তারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা ভূমিকা স্মরণ করেন। বক্তারা বলেন, যখন বাকশাল গঠন করে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল, সে পর্যায় থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনীতি বাঁচিয়ে রেখেছিলেন জিয়াউর রহমান।
রাজধানীর পল্লবী থানা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পল্লবীতে এই আয়োজনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে, যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, যারা স্বৈরাচারের পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আয়োজনে জাতীয় নাগরিক পার্টি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রেংস ইমার্টে বিশেষ ওএলআইডি ফেয়ার আয়োজনে যুক্ত হয়েছে স্যামসাং। রাজধানীর গুলশানে 20 মার্চ শুরু হওয়া ফেয়ারটি চলবে 1 এপ্রিল পর্যন্ত। রেংস ইমার্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। এতে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির এমডি জাংমিন জাং, ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এবং প্রোডাক্ট প্ল্যানিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে রেংস ইমার্টের কর্মকর্তাদের মধ্যে ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মোহাম্মদ রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান এবং হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড রায়হান আহমেদ। যেসব দেশ ভেনেজুয়েলার কাছ থেকে জ্বালানি তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে তাদের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি। স্থানীয় সময় সোমবার ট্রাম্প নিজ যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে পোস্ট দেন। সিএনএন বলছে, ভেনেজুয়েলা থেকে বেশি জ্বালানি তেল কেনে ভারত ও চীন, তাই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব বেশি পড়বে এই দুই দেশের ওপর। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প। তার অভিযোগ, শান্তি ভঙ্গ করতে ইচ্ছা করে ভেনেজুয়েলা একদল দুষ্কৃতকারীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। এই অভিযোগের পর ভেনেজুয়েলার কাছ থেকে তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোকেও শুল্ক আরোপের উপর হুমকি দিলেন ট্রাম্প। পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত লুহান্স্ক অঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় 3 গণমাধ্যম কর্মী সহ 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। রাশিয়ার সংবাদ সংস্থা ও কর্মকর্তাদের মতে, সোমবারের হামলায় রাশিয়ার ক্রেমলিনপন্থী ইজভেস্টিয়া সংবাদপত্রের সাংবাদিক আলেকজান্ডার ফেডোরচাক, টেলিভিশনের চ্যানেল জবেদ্দার এর ক্যামেরা অপারেটর আন্দ্রেই প্যানোভ, পরিবহন চালক আলেকজান্ডার সিরকেলি নিহত হয়েছেন। এদিকে ক্রেমিনা অঞ্চলে রুশ হামলায় 14 বছর বয়সী এক কিশোরও নিহত হয়েছে। সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। এখানেই নিবিড় পর্যবেক্ষণে থাকবেন এই ওপেনার। রাতে তামিমের সাথে দেখা করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে সকালে চিকিৎসকরা জানিয়েছেন 48 থেকে 72 ঘন্টা অবজারভেশনে থাকতে হবে তামিমকে। এ সময় জার্নি থেকে বিরত থাকারও পরামর্শ দেন তারা। তবে বিকেল নাগাদ অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবারের মতামতের ভিত্তিতে সন্ধ্যার পর তামিমকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত 8:30টার পরপর হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে তার সাথে দেখা করেন যুব ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, অভাবনীয় মানসিক শক্তির কারণে সুস্থ আছেন তামিম। এ সময় তামিমের বিদেশে উন্নত চিকিৎসার উদ্যোগের কথা জানান তামিমের দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। 2027 সাল পর্যন্ত টাইগারদের হেড কোচ হিসেবে থাকছেন ফিল সিমন্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চন্ডিকা হাথুরু সিংহের বিদায়ের পর 6 মাসের জন্য টাইগারদের দায়িত্ব দেওয়া হয় ক্যারিবীয় কোচ ফিল সিমন্সকে। সেই হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন শেষে দেশে ফিরে গেছেন তিনি। তবে দীর্ঘমেয়াদে সিমন্সের সাথে চুক্তির ব্যাপারে বেশ ইতিবাচক ছিল বোর্ড। কোচ হিসেবে নিজের ব্যক্তিত্ব, ক্রিকেটারদের সাথে আচরণ এবং স্থানীয় কোচদের সাথে সমন্বয় সবকিছুতেই পাশ করে গেছেন সিমন্স। অপেক্ষা ছিল কেবল চুক্তির শর্তাবলীতে দুই পক্ষের সম্মতি। শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলে যাওয়ায় 2027 সাল পর্যন্ত টাইগারদের হেড কোচ হিসেবে ফিল সিমন্সকেই নিয়োগ দিল বিসিবি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।